মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে যে জামাত রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছে, ব্যাপারে তার অনেক বয়ান আছে। সেটা কি? কিন্তু না, সেটা অবশ্যই জামাত তো হাজার হাজার পৃষ্ঠা দিয়ে কিন্তু কোর্টে জাস্টিফাই করেছে। আপনি একজন আইনজীবী, সুতরাং সেগুলো দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে 30 মিনিটের মধ্যে আজকের এই যুদ্ধের, এই বিপ্লবের মধ্যে দাঁড়িয়ে আজকের অনেক পুরাতন ইস্যু নিয়ে আজকে অনেক বেশি থাকলে আমাকে আগে বলতে, আমি সেই ভলিউম নিয়ে আসতাম, আমাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে, আমি তাহলে সেটি বলবো। দল হিসেবে এটা তো খুব বেশি কথার অবকাশ রাখে না। আসলে আপনাদের অবস্থানটা কি সেটা জানা। আমাদের অবস্থা খুবই পরিষ্কার। কি সেটা? আমি তো সেটা বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামী দলগতভাবে যে যুদ্ধে জামাত অংশগ্রহণ করতে পারেনি, এটা তার ব্যর্থতা, এটার জন্য সেই সরি বলছে, এটা সে গণহত্যার যে রাজনৈতিক সমর্থন, সেটাকে আপনারা কি বলেন? কিন্তু বাংলাদেশ পরবর্তী যে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী কতগুলো অপরাধ করেছে, কতগুলো ধর্ষণ করেছে, কত জায়গায় দুর্নীতি করেছে, কত জায়গায় অসামাজিক কার্যক্রম করেছে, কতজনকে হত্যা করেছে, আপনি সেটি বলুন। কিন্তু সেটি না বলে আপনি অনেক পুরাতন ইতিহাস নিয়ে এসে তাজা রক্তকে ঢেকে দেওয়ার যে প্রচেষ্টাটি কেউ কেউ চালাচ্ছে, এটা আমরা মনে করি ফ্যাসিবাদকে নতুন করে নিয়ে আসা। যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে শরিয়া কায়েম বলতে, হ্যাঁ শরিয়া কায়েম বলতে, হ্যাঁ আমরা যেহেতু বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আপনি হোয়াটএভারই যাই বলে, সুতরাং এই জায়গায় মানুষের যে ফেইথ এন্ড বিলিভ, আমাদের এখানে যে মুসলমানদের যে সেন্টিমেন্ট, সেই জায়গায় আমরা মনে করি আমাদের টার্গেটটাই হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, সেই রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর ইতিহাসে আজকে এটাকে কেউ বিকল্প যে এই জায়গায় তিনি রং করেছেন, এই জায়গায় তিনি মানুষকে কষ্ট দিয়েছেন না, বরং সেখানে তিনি সকল মানুষের অধিকার সংরক্ষণ করে একটা রাষ্ট্র তৈরি করেছেন। সেক্ষেত্রে তো পবিত্র কোরআন হবে সংবিধান। অবশ্যই সেই কোরআন, বর্তমান সংবিধান কি বাতিলের কথা বলেন আপনারা? না, এই সংবিধান অবশ্যই থাকবে। বাংলাদেশের আজকের যে সংবিধান, এই সংবিধানের আপনার বিরাট একটা অংশ আপনার এই কোরআনের আলোকে তো, মানে সেক্ষেত্রে সর্বোচ্চ আইন কোনটা হবে, কোরআন হবে না সংবিধান হবে? কোরআন থেকেই এই সংবিধান তৈরি হবে, সেগুলো যেগুলো সাংঘর্ষিক, মানে সর্বোচ্চ আইন তখন কোরআন হবে। অবশ্যই মুসলমানদের বিশ্বাসের জায়গা এবং সেই রাষ্ট্র ব্যবস্থা তিনি যেটি তৈরি করেছেন, খোলাফায়ে রাশেদিনদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে অন্য ধর্মের লোক ক্ষতিগ্রস্ত হয়নি, সেখানে কোনো নারী অপমানিত হয়নি, সেখানে কোনো অন্য ধর্মের, বাংলাদেশের সংবিধান হবে পবিত্র কোরআনের অধীন একটি আইন। জি, বাংলাদেশের সংবিধান পবিত্র কোরআনের অধীন একটি আইন হবে আপনাদের শাসন ব্যবস্থা। আমরা যেই রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি, আমরা যেটি করতে চাই, সেটা একটা ওয়েলফেয়ার স্টেট, কল্যাণকর রাষ্ট্র। সেই রাষ্ট্র ব্যবস্থার সোর্স অফ ইন্সপিরেশন হবে কোরআন এবং সুন্নাহ। জি, সেটাকে ধারণ করি আমরা। ধন্যবাদ। শেষের দিকে ডক্টর জাহেদ যদি আর কিছু যোগ করেন। মানে আমি আসলে একদিন আমাদের খুব ভালো হবে আমরা যদি জামাত শরিয়াকে কিভাবে ইম্পোজ করতে চাই, আমাদের এখনকার যে নির্বাচন আছে এটা থাকবে কিনা, আমাদের পেনাল কোডে চুরির জন্য হাত কাটা নেই, ওটা ওনারা, এটা কোরআনের মধ্যেই আছে, ওনারা ওটা আনবেন কিনা, সুদ হারাম আছে, সো আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। একদিন আমরা এই আলাপটা হবে না, এই আলাপগুলো আমরা এখনকার মতো নির্বাচন থাকবে অবশ্যই। আচ্ছা যাই হোক, আমরা একদিন এই আলোচনা ভালো হবে। আর 71 নিয়ে রেজাউল ভাই যেটা বললেন, মানে উনি ওই মানে লজিক্যাল ফ্যালাসির দুটো ব্যবহার করলেন, একটা হলো স্ট্র ম্যান ফ্যালাসি, আপনি যে প্রশ্ন করছেন উনি অন্য জায়গায় আলোচনা করছেন, ওই প্রশ্নের জবাব উনি দেবেন না। আর দ্বিতীয় হচ্ছে অ্যাড হোমিনাম, ব্যক্তিগত আক্রমণ করছেন, নাম তোলেননি, মানে যখন ওই জিনিস বস্তা পচা, ওই সোকল বস্তা পচা জিনিস তো আমিও আসলে এনেছি এবং আমি ফ্যাসিবাদের দোষর, আমি এটা এইভাবেই ইন্টারপ্রিট করছি। আমি এটা করেছি কারণ হলো আপনি এখন আপ্রকারান্তরে বললেন, যখন যুক্তি থাকে না তখন না মানুষ এভাবে ব্যক্তিগত আক্রমণ করে, ট্যাগ করে। আমি রেজাউল ভাইয়ের কাছে এটা এক্সপেক্ট করি না। অনলাইনে এই যে আজকে এই ভিডিওটার নিচেই বহু মানুষ আমাকে এগুলো বলবে, কিন্তু রেজাউল ভাইয়ের মতো একজন বুঝদার মানুষ, আমরা অনেকবার এইসব একসাথে শো করেছি, উনি ট্যাগ করবেন এটা আমার কাছে এক্সপেক্টেড না। আমি একটা কথা বলতে চাই, ইতিহাসে না আপনি ট্যাগ কি করেছেন, এটা আমাকে না করলে অন্যকে করেছেন, আপনি বক্তব্যের জবাব দেন। যে ওই যে দোষর ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিবাদকে ফ্যাসিবাদের দোষর বাংলাদেশে ওই একই। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম আমরা ট্যাগিং এর রাজনীতি থেকে আগে যেমন রাজাকারের দোষর ছিল, এখন আপনি ফ্যাসিবাদের দোষর দিচ্ছেন, আপনি আওয়ামী লীগের কাজ করছেন, আপনি আওয়ামী লীগের কাজ করছেন, এটা হচ্ছে আপনি যুক্তি দেন কিন্তু ট্যাগ করেন না। আমি আমার যুক্তি ঠিক না, আপনি ট্যাগ করছেন, আপনি ট্যাগও করছেন। আপনি যদি সেটা ট্যাগের জায়গায়, স্বাধীনতার সময় কি হয়েছিল না হয়েছিল, ভারতের তো একটা গণতান্ত্রিক দেশ, ভারতের স্বাধীনতা আমাদেরও আগে হয়েছে, ভারতের এখনো এই স্বাধীনতার সময় কার কি রোল আছে, বল্লভ ভাই প্যাটেল প্রধান ব্যক্তি না নেহেরু প্রধান ব্যক্তি, আজও ডিবেট হয়। ওরা এগুলো বস্তা পচা টচা বলে না। যারা বস্তা পচা বলে আসলে ডেমোক্রেটিক প্রসেস কিভাবে কাজ করে তাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে। জি, জনাব আবু সাইদ খান যদি কিছু যোগ করতে।